বিপ্লব অনেক দিন ধরে একটি মিষ্টির দোকানে কাজ করছে। এখন সে চায় নিজের একটা ছোট্ট ক্যাফে বা চায়ের দোকান খুলতে, কিন্তু তার কাছে কিছু টাকা কম পড়ছিল। মায়া, আমার একটা নিজের দোকান খোলার খুব ইচ্ছে, কিন্তু হাতে যা টাকা আছে তাতে কুলোচ্ছে না। তোমার কাছে কি এমন কোনো গয়না আছে যা বন্ধক রেখে আমরা কিছু টাকা ধার নিতে পারি? আমার কাছে শুধু আমার শাশুড়ি মায়ের দেওয়া এই সোনার বালা জোড়া আছে। এটাই আমাদের শেষ সম্বল। তুমি চিন্তা করো না মায়া, আমি এগুলো বিক্রি করব না, শুধু কয়েক মাসের জন্য বন্ধক রাখব। দোকানটা দাঁড়িয়ে গেলেই আমি এগুলো ছাড়িয়ে আনব। বিপ্লব বালা নিয়ে এলাকার ধূর্ত স্বর্ণকার অরুণবাবুর কাছে যায়। অরুণবাবু গয়না দেখে সেদিকে হাতানোর ফন্দি আটে। আরে বিপ্লব, তুমি এই পুরনো সেকেলে গয়না নিয়ে কি করবে? এর পালিশ তো চটে গেছে। আমি বলছি, এটা তুমি এখনই বিক্রি করে দাও। পরে বেচতে এলে আরো দাম কম পাবে। কামিনিয়া, না না অরুণবাবু, এটা আমার মায়ের স্মৃতি। আমি শুধু বন্ধক রাখতে চাই। 3 মাসের মধ্যে আমি সুদসহ টাকা ফেরত দিয়ে এটা নিয়ে যাব। ঠিক আছে, এই নাও টাকা আর এই রসিদ। মনে থাকে যেন, 3 মাসের মধ্যে টাকা না দিলে এই বালা আমার হয়ে যাবে। বিপ্লবের চায়ের দোকান খুব ভালো চলতে শুরু করে। সে টাকা জমিয়ে 3 মাস পর অরুণবাবুর কাছে যায়। এই নিন অরুণবাবু, আপনার টাকা আর সুদ। এবার দয়া করে আমার গয়নাটা ফেরত দিন। টাকা তো দিলে, কিন্তু তুমি তো আমাকে ঠকিয়েছে। তুমি আমাকে নকল সোনা দিয়েছ। এই যে দেখো, তোমার বালা পুরো কালো হয়ে গেছে। একই বলছেন? এটা খাঁটি সোনা ছিল। আপনি ওই দিন পরীক্ষা করেই তো টাকা দিয়েছিলেন। তখন আমার ভুল হয়েছিল। এই নাও তোমার লোহা পিতলের বালা, আর দূর হও আমার দোকান থেকে। রসিদ দেখিয়ে লাভ নেই, নকল গয়নার কোনো দায়িত্ব আমার নয়। হতাশ হয়ে বিপ্লব শহরের সবথেকে বড় স্বর্ণ ব্যবসায়ী বিশ্বনাথ বাবুর কাছে যায় এবং সব কথা খুলে বলে। বিপ্লব, এই বালাটা মাত্র মাসখানেক আগে তৈরি করা হয়েছে। অরুণ তোমাকে আসল গয়না বদলে এই নকলটা ধরিয়ে দিয়েছে। তবে চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি কি করতে পারি স্যার? সে তো অনেক প্রভাবশালী। শোনো, আমি তোমাকে 3টে নকল বালা দিচ্ছি, যার ওপর সোনার খুব মোটা প্রলেপ দেওয়া আছে। তুমি এগুলো অরুণের কাছে বিক্রি করতে যাও। সে লোভে পড়ে নিশ্চিত কিনবে। তবে মনে রাখবে, এবার রসিদ নেবে না। বিপ্লব বিশ্বনাথ বাবুর দেওয়া 3টি সুন্দর নকল বালা নিয়ে অরুণের কাছে যায়। অরুণবাবু, আগের বারের জন্য মাফ করবেন। আমার খুব টাকার দরকার। এবার এই 3টে বালা আপনি কিনে নিন। এগুলো গয়না রাখা আমার পক্ষে সম্ভব নয়। দেখো বিপ্লব, এর বাজার দর 50,000 টাকা হলেও আমি তোমাকে 25,000 যা দেব। আর কোনো রসিদ ফসিদ হবে না কিন্তু। ঠিক আছে বাবু, যা দেবেন তাতেই আমি রাজি। কদিন পরেই অরুণবাবু বুঝতে পারে যে সে ঠকেছে। সে রাগে অগ্নিশর্মা হয়ে পুলিশ নিয়ে বিপ্লবের দোকানে চড়াও হয়। পুলিশ অফিসার, এই ছেলেটা আমাকে নকল সোনা দিয়ে 25,000 টাকা হাতিয়ে নিয়েছে। একে গ্রেপ্তার করুন। বিপ্লব, তোমার নামে অভিযোগ আছে। তোমার কি বলার আছে? ইন্সপেক্টর বাবু, অরুণবাবু কি এই লেনদেনের কোনো রসিদ দিতে পারবেন? কারণ আইন অনুযায়ী রসিদ ছাড়া সোনার ব্যবসা অপরাধ। না,
মানে কোনো রসিদ নেই। কিন্তু বিপ্লবের কাছে একটা পুরনো রসিদ আছে। 5 মাস আগে অরুণবাবু ওর আসল সোনার বালা বন্ধক নিয়েছিলেন এবং পরে তাকে নকল বালা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। ওই বালাটা আমি পরীক্ষা করেছি, ওটা ছিল নকল। অরুণবাবু, রশিদ ছাড়া ব্যবসা করা আর জালিয়াতি করার দায়ে আপনাকে থানায় যেতে হবে। না না, আমি ভুল করেছি। এই নিন বিপ্লব, তোমার সেই আসল সোনার বালা। আমি পুলিশ কেস তুলে নিচ্ছি, আমাকে ছেড়ে দিন। ধন্যবাদ বিশ্বনাথবাবু, আপনার সাহায্য ছাড়া আমি কোনোদিন বিচার পেতাম না। মনে রেখো বিপ্লব, লোভে পাপ আর পাপে মৃত্যু। সততার পথ সবসময় কঠিন হলেও শেষ পর্যন্ত জয় সততারই হয়। অরুণবাবু বিপ্লবের আসল গয়না ফেরত দিতে বাধ্য হয় এবং নিজের পাপের শাস্তি পায়। বিপ্লব তার সততা এবং বিশ্বনাথবাবুর বুদ্ধিতে নিজের মায়ের স্মৃতি ফিরে পায়।